আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আজকে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি। নটরডেম ভর্তি পরীক্ষার আসলে যে বিজ্ঞপ্তিটা সেটা প্রকাশ পেয়ে গেছে। তো আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে তোমরা আশা করি পড়ছো জিনিসটা, আমরা সারসংক্ষেপ শুনবো। আমাদের সাথে আমাদের খুবই অভিজ্ঞ ভাইয়া মাহবুবুর রহমান জিপ্রান ভাইয়া আছেন, তার কাছ থেকে আমাদের যা কিছু জিজ্ঞাসাবাদ, কারণ ভাইয়া নিজে যেহেতু এজ এ পরীক্ষা দিয়েছেন প্লাস নটরডেম থেকে পড়াশোনা করেছেন। সো আমি একজন পরীক্ষা না দেওয়া ক্যান্ডিডেট হিসেবে তাকে হচ্ছে যে এক্স্যাক্ট তোমাদের যা যা কিছু জিজ্ঞাসা করার মতন সে সকল কিছু কোয়েশ্চেনও জিজ্ঞাসা করব। আমার এইখান থেকে কি কি জানা লাগবে এবং আসলে ওইখানে যদি আমি সিলেক্টেড হইলাম, সো পড়াশোনা করা রিলেটেড যাবতীয় কথাবার্তা, পড়াশোনা 2 বছর কেমন হতে চলেছে, ওখানে থাকলে আমাদেরকে পড়াশোনা আসলে অন্য কোথাও কোচিং করা লাগবে বা পড়াশোনা করা লাগবে কিনা, কেমন টাইপের খরচ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আজকের এই ভিডিওটার মধ্যে আমরা সামারি করার চেষ্টা করব। সো চলো তাহলে শুরু করি। প্রথমে আমাদের ভাইয়া প্লিজ আপনি হচ্ছে আমাদেরকে এখান থেকে একটু সামারিটা যদি করে দেন যে আসলে আমাদের এখান থেকে জানার মতন বিষয়গুলো কি কি আছে, কি কি জিনিসের প্রতি গুরুত্ব দেওয়া লাগবে। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আর ভাই যেটা বললো আর কি, যে আমরা আসলে নর্মালি আজকে সার্কুলারটা পড়ার চেষ্টা করবো, প্লাস হচ্ছে আমার এক্সপিরিয়েন্স বলার চেষ্টা করবো, ঠিক আছে? সো সার্কুলারের ক্ষেত্রে আমরা যদি কয়েকটা মেইন পয়েন্ট দেখি, যে সবার আগে হচ্ছে আমাদের ভর্তির আবেদন যেটা করবা সেটা আসলে কবে থেকে শুরু করবো আর কি। সো এটা আমাদের শুরু হয়ে যাবে আমাদের 29 জুলাই হচ্ছে একদম 12টা থেকে, ধরো 12টা 1 মিনিট থেকে আর কি। এরপরে এইটা চলবে হচ্ছে আমাদের এই যে 7 আগস্ট পর্যন্ত। তার মানে এরপরে যদি কেউ ধরো ভুলেও যাও যে আবেদন করতে চাও, তাও কিন্তু আসলে লাভ নেই, ঠিক আছে? একদম হাত পা ধরলেও লাভ নেই। আচ্ছা, ওকে। এরপরে এখানে কোথায় আবেদন করবা, এটা নরমালি ধরো তুমি যে কোনো একটা দোকানে গিয়ে বললে কম্পিউটার অপারেটর দোকান থেকে হয়ে গেল, ঠিক আছে? আর তুমি যদি বাসায় করতে চাও বাসায় করতে পারো, নিজেও করতে পারা যাবে। এই ওয়েবসাইটটাই যে আমাদের যেটা আছে ndcedu.bd, এই ওয়েবসাইটে গিয়ে নিজে হচ্ছে আবেদন করতে পারবেন। এটার জন্য খুব বেশি একটা টাকাও লাগে না, এটার মধ্যে 400 টাকা বিকাশ করা লাগে, ঠিক আছে? অনলি বিকাশে পে দেওয়া। আচ্ছা, আর এটার ক্ষেত্রে আমি জাস্ট কয়েকটা জিনিস বলে রাখি, যে আবেদন করার ক্ষেত্রে এমন হয় যে নরমালি ধরো হচ্ছে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যে আমার পুরো সবকিছু একদম ঠিকঠাক ভাবে আমি একদম ফিল আপ করছিলাম, বাট দেখা যাচ্ছে ছবিটা আরেকজনের চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, মানে এটা প্রবলেম বাইরে হতে পারে, এরকম হয়। আর ওটা আসলে ম্যানুয়ালি আসলে চেঞ্জও করা যায় না। তো ওটার কারণে দেখা যাচ্ছে এই যে নাম্বার যেটা আছে, হেল্পলাইন নাম্বার, এগুলা এখানে একটু কন্টাক্ট করতে হয়। কেন কন্টাক্টের হচ্ছে টাইমও দেওয়া আছে, যে সকাল 8টা থেকে 4টার মাঝখানে। এন্ড এইটা কিন্তু আসলে বললাম যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমনও দেখা যায় যে অনেকের আসলে উল্টা আছে, ছবি উল্টা। হ্যাঁ, আমি দেখছিলাম এরকম বেশ কিছু, মাঝে মধ্যে মিম দেখা যায় এরকম। আচ্ছা, ওকে। সো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা হেল্পলাইনে যোগাযোগ করে এটাকে সলভ করতে পারবে। আচ্ছা, এরপরে আর হচ্ছে আবেদনের যে যোগ্যতা আছে সেটার ক্ষেত্রে আমরা যদি সায়েন্সের কথা চিন্তা করি, সায়েন্সের ক্ষেত্রে আমাদের হচ্ছে হায়ার ম্যাথ যেটা আছে, হায়ার ম্যাথে হচ্ছে আমাদের জিপিএ 5 লাগবে, আর ওভারঅল হচ্ছে জিপিএ 5 লাগবে, ঠিক আছে? আর এখানে আসলে তুমি কত নাম্বার পাইছো, মোট মার্ক কত, ওইটা আসলে একদম কিছু করে না। ওটা জাস্ট তুমি চিন্তা করবা যে তুমি আসলে জিপিএ 5 আছে কিনা, আর তুমি হায়ার ম্যাথে জিপিএ 5 আছে কিনা। স্পেসিফিক হায়ার ম্যাথেও জিপিএ 5 লাগবে, এটা 4 হলো 4 সাবজেক্ট কি মেইন সাবজেক্ট এটা কোনো ম্যাটার না, এবং ওভারঅল জিপিএ 5টা লাগবে, এই হচ্ছে কথা। ওকে। আর মানবিক বিভাগ থেকে চিন্তা করলে জিপিএ 3 লাগতেছে, আর হচ্ছে ব্যবসা হচ্ছে 4 লাগতেছে। ওকে। আর বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে আমরা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে আমরা যদি ব্যবসায় যেতে যাই তাহলে হচ্ছে আমাদের 4.25 লাগতেছে, আর হচ্ছে বিজ্ঞান আর ব্যবসা থেকে যদি মানবিকে যেতে যাই তাহলে 3.5 লাগতেছে, ঠিক আছে? আর আসন সংখ্যার কথা চিন্তা করলে এবার একটু আসন সংখ্যা বাড়তি আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান বিভাগ থেকে আমরা 1810 নিচ্ছে বাংলা ভার্সনে। হ্যাঁ, বাংলা ভার্সন। আর ইংরেজি ভার্সনে হচ্ছে আমরা 320 নিচ্ছে, তাহলে আমরা সায়েন্স থেকে মোটামুটি হচ্ছে 2100 উপরে নিচ্ছে আর কি, ঠিক আছে? আচ্ছা, আর মানবিক বিভাগ থেকে হচ্ছে 410, আর হচ্ছে ব্যবসা থেকে হচ্ছে 750 আর কি, এই তো। আর ভর্তি পরীক্ষার আর কিছু যদি আমরা চিন্তা করি, যে ধরো আমরা প্রথমে তো আমরা জানি যে আমাদের রিটেন পরীক্ষা হয়। সো রিটেন পরীক্ষার ক্ষেত্রে তুমি তো আবেদন করলা, তোমাকে জানাই দিবে যে আসলে তুমি রিটেন পরীক্ষা দিতে পারবা কিনা। ওই যে দেখতে পাচ্ছ যে যোগ্যতাগুলো আছে ওগুলো হলে মোটামুটি তোমাকে পরীক্ষা দেওয়ার মতো পরীক্ষা দিতে দিবে। এরপরে তোমাকে হচ্ছে লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে তোমাকে যে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান বিভাগ থেকে আমাদের হচ্ছে 1900 জন নেয়, বাংলা মাধ্যম থেকে, ইংলিশ মাধ্যমে হচ্ছে 400 নেয়, আর মানবিক বিভাগ থেকে 600, আর হচ্ছে ব্যবসা থেকে 850 জনকে ভাইবার জন্য ডাকবে। ওইটা হচ্ছে তোমার যে ওয়েবসাইট যেটা আছে নর্ডেমের, ওই ওয়েবসাইট হচ্ছে তোমাকে দিয়ে দিবে, তালিকা দিয়ে দিবে। এন্ড এরপরে তোমার ভাইবা হবে। এরপর ভাইবাতে হচ্ছে খুব বেশি একটা মানুষজন আসলে বাদ যায় না, দেখতেই পাচ্ছ যে আমরা এখানে সংখ্যাই হচ্ছে আসলে 1810 আর হচ্ছে আমাদের 1900, মানে 90 জনের মতো বাদ দেয়, ঠিক আছে? এই তো। আর এরপরে আছে ভর্তির যে পরীক্ষা, কিসের উপর পরীক্ষা হবে। সো সায়েন্সের ক্ষেত্রে আমরা খুব স্পেসিফিক ভাবে বলে দেওয়া আছে, আমাদের বাংলা আছে, ইংলিশ আছে, তারপর হচ্ছে উচ্চতর গণিত আছে, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, আর হচ্ছে বায়োলজি, ঠিক আছে? এই তো। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে আমাদের সময় যেটা হয়েছিল, আমাদের আইসিটি থেকে কোশ্চেন আসছিল, তারপর হচ্ছে মাঝে মাঝে আমাদের বাংলা সেকেন্ড পেপার থেকে, এখানে বাংলা যেহেতু বলে দিয়েছে বাংলা সেকেন্ড পেপার দুইটাই আছে, ঠিক আছে? এই তো। আর মানবিক বিভাগ থেকেও বাংলা, ইংলিশ, আইসিটি আর সাধারণ জ্ঞান, তারপর ব্যবসা থেকে হচ্ছে আমাদের বাংলা, ইংলিশ, হিসাব বিজ্ঞান, আইসিটি, আর হচ্ছে সাধারণ জ্ঞান, ঠিক আছে? আচ্ছা, এই তো। আর তেমন কিছু নাই আর কি। আর প্রবেশপত্রে হচ্ছে তোমাকে একদম ডিটেইলসে দেওয়া থাকবে যে তোমার আসলে সিট কোথায় হবে, কিংবা হচ্ছে তোমার আসলে কত তারিখ পরীক্ষা হবে, সবকিছু প্রবেশপত্রে দেওয়া থাকবে আর কি। আচ্ছা, তো ভাই এখানে তো আসলে উপায় নাই বোঝার, অ্যাজ ইউজুয়াল এটা সবাই জানে, যদিও তারপর আমি বলতে চাচ্ছি যে উপায় নাই বোঝার যে আসলে কোশ্চেনটা কি হবে, রিটেন হবে নাকি এমসিকিউ হবে নাকি মিক্স হবে। তো
আপনার সময় আপনিও দেখছিলেন নিশ্চয়ই যে এরকমই কোনো একটা সার্কুলার, তারপরে যে এটা আসলে ফেস করছিলেন রিটেন বা এমসিকিউ, আপনারটা কেমন ছিল? রিটেন ছিল নাকি এমসিকিউ ছিল? আমারটা এমসিকিউ ছিল, এন্ড হচ্ছে আমি যেখানে কোচিং করছিলাম ওইখানে অলরেডি পেইড করে দিছিল যে না এমসিকিউ হওয়ার কথা, ঠিক আছে। তারপরে বলে দিছিল যে না এমসিকিউ নাও হইতে পারে, শর্ট কোশ্চেনও হইতে পারে, বাট আমি যতটুকু পেইড করছিলাম কিংবা ভাইয়ারা যেটা বলছিল যে এমসিকিউ হওয়ার কথা, আমি যেটা গিয়ে দেখছি যে আমাদের 60টা এমসিকিউ আসছিল। 60টা এমসিকিউ, হ্যাঁ 60টা এমসিকিউর মধ্যে যেটা বললাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, তারপর হচ্ছে বাংলা, ইংলিশ, তারপর আইসিটি তো বললামই। সো এইখান থেকে মোটামুটি কোশ্চেন আসলো 60টার, 1 ঘন্টার মতো টাইম ছিল আর কি। আচ্ছা ওকে। আর আচ্ছা ঠিক আছে, রিসেন্ট টাইমে আমরা যেটা দেখতে পাইছি যে আমাদের এটা এমসিকিউ আসে, আবার সিকিউ আসে, আবার গতবারে দেখলাম যে শর্ট কোশ্চেন আসে। শর্ট কোশ্চেন বলতে সাপোজ তোমাকে কাইন্ড অফ একটা বললো যে মানে ধরো 2 নম্বরের একটা কোশ্চেন, 2 নম্বরের একটা কোশ্চেন তো বুঝেই যে কেমন হইতে পারে আর কি, খ নম্বরের মতো আর কি। ক্যালকুলেটর ইউজ করার কোনো কিছু আছে? এইটাও আসলে ডিপেন্ড করে, বুঝছো, যে মানে আসলে ক্যালকুলেটর ইউজ করা যাবে কিনা। বাট আমাদের টাইমে ক্যালকুলেটর ইউজ করা গেছে, বাট আমি রিসেন্ট টাইমে দেখছি যে ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে না। তাহলে তারা কি করবে? ক্যালকুলেটর নিয়ে যাওয়া বেটার হবে, যদি না ইউজ করতে দেয় তাহলে করবে না, এমন টেন্ডেন্সি রাখবে আসলে। আচ্ছা, আর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে ওই যে যাই করতেছো, মানে সিকিউ বা এমসিকিউ যেগুলো প্র্যাকটিস করতেছো, ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ, মানে ম্যাথমেটিক্যাল যেগুলো, সেগুলো একটু তাহলে মানে উইদাউট ক্যালকুলেটরও প্র্যাকটিস আর কি রাখাটা বেটার, ঠিক আছে? তো সবার জন্যই আসলে ক্যালকুলেটর না থাকলে সবার জন্যই থাকবে না, বাট তুমি যদি প্র্যাকটিসটা করে রাখো তাহলে বোধহয় তোমার জন্য একটা অ্যাডভান্টেজ পাইলেও তুমি পাইতে পারো, এমন। আচ্ছা, আর আমাদের এখানে ভর্তি সংক্রান্ত আমি যদি এবার একটু স্পেসিফিক্যালি খরচের দিকে আসি, আসলে যেহেতু এটা আমাদের নিশ্চয়ই কোনো সরকারি কলেজ না, আমি একটা সরকারি কলেজ থেকে পড়াশোনা করে আসছি, আর আপনি নটর ডেম থেকে পড়াশোনা করছেন অ্যাজ ইউজুয়াল, বুঝছি। তো তাহলে মানে আমার সরকারি কলেজের পড়াশোনা করতে কলেজকে আসলে খরচ দিতে হয়েছে রেজিস্ট্রেশন ফি এইচএসসি সেকেন্ড ইয়ারে, আর হচ্ছে যে আমাদের পরীক্ষাতে মাঝে মধ্যে টাকা নিত, মাঝে মধ্যে টাকা নিত না, ওই মানে ফাইনালটা দিয়ে নিত মনে আছে, বাট হাফ ইয়ারলি যেটা পরীক্ষা হইতো মাঝে মধ্যে নিত, মাঝে মধ্যে নিত না। ইভেন অ্যাডমিট কার্ডটা পাওয়া নিয়েও খুব বেশি প্যারা ছিল না, অ্যাডমিট কার্ড দিয়ে দিত আসলে ক্লাস টিচারের কাছে, যারা প্রাইভেট পড়তো তাদেরকে এমনিতেও তো এরকম কিছু বিষয় আসে ছিল। তো আমি যদি দেখি স্পেসিফিক কলেজে ভর্তি হওয়ার সময় যে খরচ, সেটা ছাড়া আমি সেরকম কোনো কলেজে আসলে খরচ টরচ করি নাই। হ্যাঁ, বাট এইচএসসি লাইফে তো খরচ করতে হবে এরকম টেন্ডেন্সি তো থাকেই। ধরো এইচএসসি লাইফের খরচও কিন্তু অনেক, যে বিশেষ করে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা, বই কেনা লাগে, তারপরে টিউশন থেকে শুরু করে আদার্স অন্যান্য খরচ তো আছে। তো সেই ক্ষেত্রে কলেজের খরচটা আসলে এখানে কিরকম, নটর ডেমে ভর্তির ক্ষেত্রে কিরকম খরচ লাগতে পারে, আর মানে প্রবাবলি মান্থলি একটা ফিও থাকার কথা, এমন কিছু, ওটা যদি একটু ডিটেলসে বলো। আচ্ছা, এইখানে আসলে দেখা যায় যে অনেকের আসলে একটা ভুল ধারণা থাকে যে নর্ডেম কলেজ যেহেতু আসলে পাবলিক না, তাহলে দেখা যাচ্ছে যে এখানে মানে খরচ অনেক বেশি প্রাইভেটের মতো হওয়ার কথা, ঠিক না? বাট এখানে আমি একদম বলি যে প্রথমে যদি ভর্তির কথা চিন্তা করো, যে ভর্তির ক্ষেত্রে একটু টাকা বেশি লাগে, টাকা বেশি না আসলে প্রথম দিকে তো একটু বেশি লাগার কথা। সো আমার যতটুকু মনে পড়ে যে 10-এর মতো, 10-এর অ্যারাউন্ড যায় আর কি, 10,000 মতো এরকম প্লাস মাইনাস কিছু, এটা ভর্তি হইতে। আচ্ছা ওকে, তারপরে মানে ওইখানে সব ইনক্লুডেড থাকে। আচ্ছা, সব। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে মান্থলি হচ্ছে ফি ছিল হচ্ছে 1000 টাকা, ঠিক আছে? 1000 টাকা, আচ্ছা ঠিক আছে। 1000 টাকার ভিতরে সবকিছু মানে একদম টিচার পেমেন্ট, তারপর হচ্ছে আমাদের যে সার্ভিস টাইভিস যাবতীয় যা কিছু সবকিছু ইনক্লুডেড, 1000 টাকার ভিতরে। এরপরে হচ্ছে ফার্স্ট ইয়ার শেষে হচ্ছে এরকম 9-10 এর মতো কিছু একটা নেয়, সেকেন্ড ইয়ার আবার ভর্তি, সেকেন্ড ইয়ার ভর্তি হচ্ছে, ঠিক আছে? এর বাইরে তেমন কোনো খরচ নাই, আর কোনো খরচ নাই। হ্যাঁ, এটা চিন্তা করতে গেলে যে আসলে আমরা মান্থলি 1000 টাকা দিচ্ছেন, এখানে আসলে তোমার আসলে কোনো প্রাইভেটও পড়তে হয় না। নর্ডেমের সারা তো জানোই যে খুবই ভালো পড়ায়, সেখানে আসলে আলটিমেটলি আমার প্রাইভেটও পড়তে হচ্ছে না, ঠিক আছে? সো কম্পেয়ার করলে তো আসলে ভালোই। আচ্ছা, হ্যাঁ অবশ্যই, ওই দিক থেকে চিন্তা করলে কম্পেয়ার করলে অবশ্যই অনেক ভালো। এখানে একটা কথা, সেটা হচ্ছে যে আর মানে নটর ডেম কলেজে যদি পড়াশোনা করে, আমি অনেক মানুষজনকে কিন্তু দেখছি একেবারে মানে আমাদের সময় তখনও ট্রেনে করে অনেক মানুষজন পড়াশোনা করতে আসতো, মানে যে নটর ডেম কলেজে আসতো, পুরা হচ্ছে যে কাইন্ড অফ মানে একেবারে ঝাঁক বেঁধে, দল বেঁধে এরকম মানুষজন আসতো অনেকে। এমন অবস্থা ছিল, ওখান থেকে আসতো কমলাপুর থেকে অথবা এদিক থেকে নেমে টেমে হয়তো বা যাইতো। সো অনেকে এরকম ভাবে যাতায়াত করে, বাট বাইরে থেকে আসা ম্যাক্সিমাম মানুষজন বোধহয় আশেপাশে রেসিডেন্স আকারে থাকে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে খরচটা কেমন আসতে পারে বা হইতে পারে, যেটা আশেপাশে থেকে আর কি পড়া চিন্তা ভাবনা করতেছে? প্লাস হচ্ছে যে মানে আরেকটা কথা, ঢাকায় অবস্থিত, একটু দূর দূরান্ত থেকে আসতেছে, ওদেরও তো যাতায়াতের একটা ব্যাপার বোধহয় মাথায় নিতে হবে অবশ্যই, তাই না? সো ওটাও একটা ম্যাটার আর কি। বাট যাই হোক, যদি ওই আশেপাশে থেকেই পড়াশোনা চিন্তা করে, যেহেতু আমাদের এখানকার অডিয়েন্স দূর দূরান্ত পর্যন্ত অনেক মানুষজনই থাকে, সো তাদের ক্ষেত্রে কি ঘটবে ব্যাপারটা? আচ্ছা, খরচটা কেমন টেন্ডেন্সি রাখবে তারা? হ্যাঁ, এখানে একটা জিনিস হচ্ছে মানে নর্ডেম কলেজে যারা পড়ে, তো দেখা যাচ্ছে যে এক এক জায়গায় এক এক প্রান্ত থেকে, মানে ঢাকার এক এক প্রান্ত থেকে আসে, ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে নর্ডেম কলেজ থেকে যার দূরত্ব কম না, তার আসলে পড়াশোনার আসলে মানে পড়াশোনাটা আসলে ভালো হয়, ঠিক আছে? দূরত্ব যত বেশি থাকে না, তত আসলে পড়াশোনা আসলে খারাপই হয়। গাজীপুর থেকেও মানুষজন আসে, হ্যাঁ, ওদের পড়াশোনা মানে আসলে অবস্থা খারাপ, একটু কষ্টকরই থাকে, অনেক কষ্ট হয়ে যায়। কারণ আমরা যেটা দেখতে পাই যে স্ট্রাগল করা লাগে, অনেক হ্যাসেল থাকে অনেক। হ্যাঁ, নর্ডেম কলেজে পড়াশোনার পাশাপাশি তোমাকে কিন্তু ল্যাবে অনেক প্যারা দেয়। সো যেহেতু ল্যাবে প্যারা দেয়, দেখা যাচ্ছে আমাদের হচ্ছে 4টা 5টা পর্যন্ত ল্যাব হয়। সো ওইখান থেকে আসলে ল্যাব করে
তারপর হচ্ছে আবার একদম মানে জ্যাম ট্যাম ঠেলে গিয়ে হচ্ছে বাসায় যাবা, এরপর দেখবা যে পরের দিন 7টা 8টা বাজে তোমার আসলে কুইজ থাকে, তারপর হচ্ছে পরীক্ষা থাকে বিভিন্ন ধরনের। সো পরীক্ষা দিতে গিয়ে দেখা পড়ার মতো আর এনার্জি পাওয়া যায় না। সো এইটা একটা সমস্যা আছে। আর আরেকটা যেটা বললো যে ভাই যে আমরা যারা মানে আমি নিজেও বাইরে থেকে আসলাম, ঢাকার বাইরে থেকে। তো ঢাকার বাইরে থেকে যারা আসছে তারা আসলে নর্মালি দেখা যায় যে নর্ডেম কলেজে আসলে আমাদের কোনো ধরনের মানে হল নাই। সত্যি কথা যে মানে নর্ডেম কলেজের ভিতরে হল আছে, বাট ওইটা আসলে একদম স্পেসিফিক কয়েকটা মানে কয়েকজনের জন্য, মানে কয়েকজন বলতে একটা নির্দিষ্ট একটা গোষ্ঠীর জন্য আর কি, ঠিক আছে। তো এর বাইরে যারা আসতো নর্মালি যারা থাকে, তো তারা দেখা যাচ্ছে নর্ডেমের আশেপাশে অনেকগুলো আসলে এমন কাইন্ড অফ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানই বলা যায়, ঠিক আছে। হোস্টেল হিসেবে থাকতো, ওইখানে হোস্টেলে খরচ বলতে গেলে 6-7 মতো থাকতো, ঠিক আছে, থাকা খাওয়া সব ইনক্লুডেড। হ্যাঁ আচ্ছা, মান্থলি এটা একটা খরচ। হ্যাঁ মান্থলি, ওইখানে আসলে থাকা খাওয়া, ইভেন দেখা যাচ্ছে যে এক রুমে হচ্ছে 3-4 জনের মতো থাকতো আর কি। সো ওইখানে আমি যেটাতে থাকতাম এটা হচ্ছে একটু বেশি ভালো ছিল আর কি। সো ওইটাতে দেখা যাচ্ছে যে 10-এর মতো যাইতো। সো 10-এর মধ্যে ওই 2 জন থাকতাম। সো 2 জনের মধ্যে খাবার দাবার সবকিছু দিত, সকাল বিকাল, হ্যাঁ সব ইনক্লুডেড ছিল আর কি। সো এরকম খরচ হয় আর কি। আর খরচের ব্যাপারটার পাশাপাশি একটা জিনিস হচ্ছে মানে যারা বাইরে থেকে আসে তাদের একটা বড় প্রবলেম হচ্ছে যে মানে আব্বু আম্মু থেকে দূরে আসতেছে ফার্স্ট অফ অল এটা, তারপর হচ্ছে খাবার দাওয়ারের যে ব্যাপারটা, সো এটার সাথে আসলে খাপ খাওয়া নেওয়াটা আসলে একটু টাফ হয়ে যায় আর কি। আচ্ছা, আবার এনভায়রনমেন্টও ম্যাচ করতে হয়। হ্যাঁ এনভায়রনমেন্ট ম্যাচ করার ব্যাপার। ঠিক আছে, তাহলে খরচের ব্যাপারে বোধহয় তোমাদের একটা ধারণা আসছে। তাহলে আমি আরেকটা জিনিস ইনক্লুড করব, সেটা হচ্ছে আমি যেহেতু পাবলিক কলেজ থেকে পড়ছি, সো আমার একটা জিনিস ছিল খালি যে 60% অ্যাটেন্ডেন্স, হ্যাঁ বছরে। তো এটা হইলেই মজার এনাফ ছিল। মানে আমি ফ্র্যাঙ্কলি বলতেছি 60% অ্যাটেন্ডেন্স, বাট বিলিভ মি 50% মানুষ জন্য 60% অ্যাটেন্ডেন্স ছিল না, এর থেকে কম ছিল। বাট দ্যাট অ্যাকচুয়ালি ডাজন্ট বদার, এটা কোনো সমস্যাই করে নাই। পরীক্ষা দিতে বা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে একটু খালি সাবদের একটু যদি মানে করা লাগছিল খালি, তাছাড়া আর কিছু প্রবলেম হয় নাই সেরকম। হ্যাঁ, সো পরীক্ষা হলে বসা নিয়েও খুব একটা প্যারা ছিল না। বাট আমি দেখছি আসলে রিসেন্ট টাইমে কলেজগুলোতে বেশ স্ট্রিক্ট করছে আসলে, যেন অবশ্যই উপস্থিত থাকে সেজন্য। বাট এই চিত্রটা বোধহয় নটর ডেমের টোটালি উল্টো বা অপোজিট, তাই না? সো ওই চিত্রটা কেমন, মানে একজন কলেজ লাইফ যে সে চিল করবে বা কলেজ লাইফে এসে আসলে কলেজের স্যারের, মানে কলেজের স্যার বলে বলতেছি না, মানে কলেজের যে ওয়ার্কিং আওয়ার, ওই আওয়ারের ভিতরে তাকে পড়াশোনার মধ্যে এঙ্গেজ থাকতে হবে। এটার জন্য বোধহয় নটর ডেম রীতিমতন একটা আদর্শ, যে অবশ্যই তাকে বাই হুক অর বাই ক্রুক হচ্ছে নিয়ে রাখে। সো এই চিত্রটা মানে যারা চিন্তা করতেছো যে আসলে আমি কলেজ লাইফে অ্যাটলিস্ট কলেজের স্যারের কাছে ক্লাস করবো না বা কলেজের পড়াশোনা করবো না, মনে হয় না তাদের জন্য নটর ডেম খুব একটা বেশি প্রিফারেবল জায়গা হতে পারে বোধহয়, তাই না? তো ওই সিনারিওটা যদি একটু তুলে ধরেন, যে আসলে ওই সিনারিওটা বলতে এমন যে নর্ডেম কলেজে মানে ঢোকার আগে সবাই এটা চিন্তা করে যে আসলে খুব চিল করবে, যে বিভিন্ন ক্লাব আছে নর্ডেমে, জানো যে অনেকগুলো ক্লাব আছে, এমন হচ্ছে আমাদের রুটিনের মধ্যে একটা সেকশন থাকতো এরকম যে ওখানে আসলে ক্লাব থাকতে অ্যাক্টিভিটিস থাকে। সো ওই ক্লাবে গিয়ে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট হবে, বিভিন্ন হচ্ছে ফেস্টে যাবে, ফেস্টে যে অনেক কিছু করবে। সো এরকম মেন্টালিটি থাকে। বাট পরে ব্যাপারটা হয় যেটা বললাম, যে এক তো তুমি আসলে ধরো ঢাকার বাইরে থেকে আসছো, আবার হচ্ছে পড়াশোনার যে প্রেশারটা, ওইটার কারণে দেখা যাচ্ছে যে খাপ খাইতে অবস্থা খারাপ হয়ে যায়। সো ওই টাইমে দেখা যাচ্ছে তুমি যে ক্লাসে কনসেন্ট্রেশন করবা, মানে কনসেন্ট্রেট করবা, ওইটাতে খুব প্যারা হয়ে যায়। তারপর যে ধরো প্রথমে যখন আমি চিন্তা করলাম যে মানে ক্লাস টাস তো ফাটাই করবো, ইভেন হচ্ছে স্যারদেরকে কোশ্চেন করে ফুটাই ফেলবো, হ্যাঁ মানে 1-2 সপ্তাহ পর্যন্ত এটা লাস্ট করবে। দেখা যাচ্ছে যে হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা জিনিস তোমাকে বলবে যে না, তোমার যদি মানে 100% হচ্ছে তোমার যদি অ্যাটেন্ডেন্স থাকে, তাহলে তোমাকে একটা সার্টিফিকেট দিবে। সার্টিফিকেটের মানে গুরুত্ব আছে আর কি, এটা আমি ঠিক জানি না, আমি যেহেতু পাইনি আর কি। তো আমার প্রথমে টার্গেট ছিল এমন যে 100% অ্যাটেন্ডেন্স লাগবে। পরবর্তীতে দেখা গেছে এটা যে আমি আসলে ক্লাসের সাথে তাল মিলাইতে পারতেছিলাম না, প্লাস একটা কুইজের পর কুইজ চলতেছে, তারপর এটাকে আমরা সেন্ট আপ বলি, মানে অর্ধবার্ষিক, এগুলোকে আমরা সেন্ট আপ 1 সেন্ট আপ 2 বলি। সো ওইগুলো যখন আসা শুরু করছেন লাস্টের দিকে, এমন নর্ডেম যেটা করে যে এক সপ্তাহের মধ্যে 2-3টা চ্যাপ্টার একদম টানা পড়াই ফেলে। আচ্ছা, ঠিক আছে। সো প্রথম দিকে দেখা যাচ্ছে একটা চ্যাপ্টার 3-4 মাস ধরে পড়াচ্ছে, আর পরে দেখা যাচ্ছে যে একটা চ্যাপ্টার 2-3 সপ্তাহের মধ্যে শেষ করে ফেলতেছে, ঠিক আছে, সরি 2-3 সপ্তাহের মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে শেষ করে ফেলতেছে সবকিছু। সো এটার কারণে দেখা যাচ্ছে যে লাস্ট জায়গাতে তাল মিলাই, প্রেশারের কারণে দেখা যাচ্ছে মানে আসলে তুমি পারবা না, মানে সারাক্ষণ অ্যাটেন্ডেন্স রাখতে পারবা না। সো এটার কারণে দেখা যাচ্ছে নরমালি আমাদের যেটা থাকে যে 85% রাখা লাগে, 85% অ্যাটেন্ডেন্স রাখা লাগে, মাস্ট। 85% যদি না থাকে তাহলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে তোমাকে ফাইন দেওয়া লাগে, এক তো ফাইন দেওয়া লাগে, আর হচ্ছে কিছু কাজ করা লাগে, কাজও করা লাগে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে তাহলে নটর ডেমে পড়া মানুষজনরা বিশেষ করে কি আদার কোনো টিউশন বা মানে কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত থেকে পড়াশোনা অথবা কোনো কোচিং মানে বাইরে নটর ডেমের ক্লাস করা ছাড়াও করে কিনা বা করা দরকার কিনা, বা না করলেও কেউ আসলে মানে তার এইচএসসি লাইফটা কমপ্লিট করতে পারবে কিনা ফ্রুটফুলি, ব্যাপারটা কেমন আসলে? আচ্ছা, আমি যদি বলি একদম এক কথা যদি বলি যে লাগে কিনা, তাহলে সত্য কথা বলতে হচ্ছে লাগে না। তুমি যদি ক্লাসে মনোযোগ দিতে পারো তাহলে হচ্ছে লাগে না, একদমই লাগে না। বাট মাঝে মাঝে দেখা যায় যে প্রথম দিকে মানে একদম জাস্ট কি বলবো, যে মানে
মানুষজন থেকে যেটা শুনে আর কি, যে ধরো হচ্ছে আমাদের আশেপাশে ধরো বুয়েটের একটা ভাই পড়াচ্ছিল, ঠিক আছে, আসলে মানে ভাইয়ের কথা আমি বলে দিই, যে ভাইয়ের নাম ছিল তুষার ভাই। তো তুষার ভাই যেহেতু পড়াইতো, তো তুষার ভাই খুব ভালো পড়াইতো, এই জন্য হচ্ছে ধরো নামে নামে কিংবা হচ্ছে বলতে বলতে এমন হয়ে গেছে যে ওনার কাছে সবাই পড়বেই। আরামবাগের যে এলাকাটা আছে, আরামবাগে সবাই এখানে পড়বেই। তো এই জন্য প্রথম আমি হচ্ছে ভর্তি হয়ে গেছি যে না, ভর্তি যদি না হই তাহলে কিছু একটা মিস হয়ে যাবে, পিছিয়ে যাবো, কিছু একটা মিস হয়ে যাবে। তো পরবর্তীতে ভাইয়ের কাছে পড়া শুরু করলাম, তখন দেখলাম যে না আসলে ভাই আসলে ভালো পড়ায়। তো ওইটা আসলে আমি ছাড়তে পারবো না। তো ছাড়তে যেহেতু পারবো না, দেখা যাচ্ছে ভাই একদিন হচ্ছে ক্লাস দিয়ে রাখছে, হয়তো নটরডেম কলেজে আরেকটা সেম দিনে হচ্ছে সেম টাইপের একটা ক্লাস আছে। তো আমি কি করতাম হচ্ছে ওই ক্লাসটা না করে ভাইয়ের কাছে পড়তে যাইতাম, ঠিক আছে। আমি এটা জানি না এটা কতটুকু মানে সঠিক, বাট যেটা হচ্ছে কি এটাই, যে তুমি যদি এরকম করো যে না, চিন্তা করো যে না আসলে আমি নটরডেম কলেজে ক্লাস করে আসলে পুরো এইচএসসি পার করে দিতে পারবো, সম্ভব। যদি তুমি চাও যে না তুমি এক্সট্রা কিছু জানবা কিংবা তোমাকে অন্য একটা স্যারে পড়া ভালো লাগে, তুমি চাইলে আসলে তুমি কোচিং করতে পারো, নিতে পারো। আর আরামবাগ এরিয়া তো পুরো হচ্ছে যে আসলে মানে এই যে মানে স্যাচুরেটেড একেবারে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের গ্রুপ থাকে, বিভিন্ন ধরনের গ্রুপ থাকে। সো গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে যে এক একজন মানে এক এক টাইমে এক এক স্যার পড়ায়, এবং স্যারগুলো সার্কুলেট হইতে থাকে। বাট এমন হয় যে ধরো ফার্স্টের দিকে যে গ্রুপগুলো আছে ওইগুলোতে হয়তো বা ভালো টিচার বেশি পাওয়া যায়, কিংবা ওই স্যারের পড়াটা সবার ভালো লাগে আর কি। সো দেখা যাচ্ছে যে ধরো তোমার একটা গ্রুপে আসো, ওই গ্রুপে ধরো হচ্ছে এমন একটা স্যার আছে যার পড়া তোমার খুব একটা ভালো লাগতেছে না, বাট স্যার ভালো পড়ায়। সো এই কারণে দেখা যাচ্ছে যে তোমার আরেকটা স্যারের কাছে পড়া লাগতে পারে, যেটা হয়তো সামনে অ্যাজ ইউজুয়াল আসলে আর কি এরকম। তো ওই স্যারও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পড়ায়, তো তুমি ওখানে যাই পড়তে পারো। মানে এটা লিটারালি ভ্যারি করে, বাট অ্যাজ ইউজুয়াল আমি যদি বলতাম যে আমি আসলে আমার মানে এইচএসসি লাইফে অন্য কোথাও পড়াশোনা না করে, সাপোজ কলেজ টিচার্স বা কলেজের যে নিয়ম কানুন, অ্যাটলিস্ট সরকারি কলেজ, ওখানে পড়াশোনা করে কমপ্লিট করে চালিয়ে দিব, যেটা আমার জন্য কোয়াইট টাফ হইতো। আমার মনে হয় আমার মতন যারা পড়াশোনা করতো সেখানে সবার জন্য কোয়াইট টাফ হইতো, বাট নটরডেমে এই সুযোগটা আছে, এটা একটা এক্সট্রা অবভিয়াসলি বেনিফিট, এটা মাথায় মানে এটা তোমাকে স্বীকার করতেই হবে আর কি। আচ্ছা ঠিক আছে, সো আমরা ওভারঅল জিনিসপাতি সম্পর্কে আসলে বোধহয় বুঝতে পারছি। তো যারা আসলে মানে ভর্তি প্রিপারেশনের জন্য অ্যাসপিরেন্ট আছো বা চিন্তা করতেছো, তাদের জন্য আসলে অনেক অনেক শুভকামনা। আমরা খুব বেশি লেন্দি করবো না, বাট হচ্ছে যে জাস্ট একটু খালি সাম আপ করবো। সেটা হচ্ছে যে মানে আমাদের তো আসলে এইচএসসি পরীক্ষা দেওয়া লাগে নাই, বাট ইফ যদি লাগতো আসলে, মানে যেমন জাস্ট 3 দিন আগে যেহেতু পরীক্ষা হয়েছে, মানে পোস্টপোন হয়েছিল, সো যদি পরীক্ষা দেওয়া লাগতো তাহলে ওটার সেন্টারটা আর কি কোথায় হইতো? ওখানেই হইতো? ওইখানেই হয়। আচ্ছা ওখানেই হয়, নরমালি ওদের পরীক্ষা ওখানেই হইতো। আচ্ছা এটা একটা অবভিয়াসলি আরেকটা বেনিফিট বোধহয়, যে তুমি যেখানে ক্লাস করলা সেই মানে সেই এনভায়রনমেন্টেই তুমি হচ্ছে এইচএসসি পরীক্ষা দিতে পারতেছো। ওকে, আর বাট এমন না, বাইরেও পড়ে মানে এটা কি ফিক্স না আসলে, মানে এটা হইতে পারে, আচ্ছা চেঞ্জ হইতে পারে। ওকে, সো ওখানকার পড়াশোনার মাধ্যমে আসলে ফার্দার অ্যাডমিশন লাইফে কেমন হচ্ছে যে অ্যাডভান্টেজ পাওয়া গেছিল? লাস্টে এই কোশ্চেন করে আমরা হচ্ছে শেষ করি। অ্যাডভান্টেজ বলতে জাস্ট নটরডেম কলেজে তো যেটা বললাম যে একদম স্ট্রিক্ট, তারপর হচ্ছে আশেপাশে যে এনভায়রনমেন্টটা ওইটা আসলে তোমাকে মানে অ্যাডমিশনের জন্য প্রস্তুত করেই রাখবে। মানে হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল এখানে একটা বিষয় আছে, পিয়ার প্রেসার, বুঝছো? এটা আবার অনেক বেশি আসলে ইফেক্ট ফেলে, যে মানে তোমার আশেপাশের পরিবেশটা কেমন সেটার উপরে ডিপেন্ড করতেছে। আবার ধরো কেউ খুব মফস্বল এলাকা থেকে পড়াশোনা করতে আসছে, সম্পূর্ণ ধরো অনলাইনে পড়াশোনা করে কাটাচ্ছে, ও যদি নিজেকে নিয়ন্ত্রণ করে আসলে ওই অনলাইনে পড়াশোনার মাধ্যমে টোটালটাই টিকায় রাখতে পারে নিজেকে ফুল টাইম, ও কিন্তু হচ্ছে যে আসলে ভালো কিছু করার মতন দাবিদার, ও করতে পারে, আসলে চাইলেই করতে পারে। এটা টোটালি ডিপেন্ডস অন ইউ, বাট দ্য থিং ইজ ও হয়তোবা যদি আসলে একটু খাপছাড়া হয়ে যায় তাহলে হয়তোবা বকে যাওয়ার সম্ভাবনা আছে। বাট যে পাবলিকটা এনডিসি তে এরকম প্রেসারের ভিতর দিয়ে যাচ্ছে ধরো, ওর আসলে মানে ফ্ল্যাকচুয়েট করার সম্ভাবনাটা একটু হলেও কম, এটা মানতেই হবে তোমাকে, কারণ অনেকটাই কম আসলে, মানে সম্ভবই না। ও চাইলে ও বাই হুক আর বাই ক্রুক আসলে আলটিমেটলি ট্র্যাকে থেকেই যাবে, আসলে ও ট্র্যাক থেকে মিস হওয়ার চান্সেস আসলে অনেক কম। সো যাক, আমরা তাহলে হচ্ছে যে আসলে সামারি করে শেষ করে দিই জিনিসটা। তো যেহেতু আসলে আমাদের এই 29 জুলাই থেকেই হচ্ছে যে শুরু হয়ে যাচ্ছে, এক্সট্রা ভাবে কোনো প্রিপারেশন নেওয়ার কি দরকার আছে ভাই? নাকি আমরাও তো আসলে ওদেরকে প্রিপারেশনের জন্য বেশ ফ্রি ক্লাস লাইভে হচ্ছে কমপ্লিট করালাম, গ্রুপ লিংকও ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখো এখন পর্যন্ত হচ্ছে যে বেশ কিছু ক্লাস হয়তো বা আর কিছু ক্লাস হয়তো আমাদের বাকিও আছে, আমরা সেটা বোধহয় আগাগ দিয়ে আসলে কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা তার মধ্যে নিয়ে ফেলবো, হ্যাঁ। তো ওই ক্লাসগুলোও যদি কমপ্লিট করে যেতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি তোমার মানে আমরা বলবো না কখনো হুবহু কমন পাবা, যেটা সম্ভব না আসলে, বাট আশা করা যায়, যেহেতু আমরা ওই এসএসসি তোমার যে পড়াশোনা ছিল সেগুলোকে আরেকটু সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো আশা করি তুমি তোমার মানে ভর্তি পরীক্ষাতে ভালো একটা মানে কমফর্ট একটা জার্নির মধ্যে দিয়ে যেতে পারবে আর কি। সো ঠিক আছে, যারা আসলে চাচ্ছ অলরেডি তারা 29 জুলাই থেকে মানে কমপ্লিট করে ফেলো। আর ভর্তির ডেটটা তো বোধহয় এখানে তো কোনো পাবলিশ করার কিছু না, ওটা প্রবেশপত্রে দেওয়া থাকবে। সাধারণত এক সপ্তাহের মাঝখানে এক সপ্তাহের মধ্যখানে হয়ে যায়। এটা কি কোনো শিফট হয় নাকি সবাই একসাথে পরীক্ষা দেয় বা কেমন কি হয়? এটা ডিপেন্ড করে আসলে। আমাদের সময় হচ্ছে 4টা শিফটে পরীক্ষা হয়েছিল, 4টা শিফটে হয়েছিল, তার মানে শিফট হওয়াটা কোনো মানে কিছু না, হইতেই পারে চাইলে। সো তুমি তোমার পরীক্ষা দেওয়ার প্রিপারেশন যদি আসলে মেন্টালিটি নিয়ে রাখো, আমি আমার কথা বলি, আমি মেন্টালিটি নিয়ে রাখছিলাম পরীক্ষা দেওয়ার। আমার মানে নারায়ণগঞ্জে আমি ছিলাম, সো আসলে মানে আমার টাইমে আমি ঘুমাই গেছিলাম, বুঝছো? সো বাসা থেকে অতটা আসলে প্রেশার দেয় নাই। এইচএসসি মানে এসএসসি তে আসলে রেজাল্ট আসছিল
মানে কি বলবো একটু ভালো, হ্যাঁ। তো একটু ভালো হওয়ার জন্য পরে কলেজ নিয়ে অত বেশি প্যারা বা কিছু চিন্তা ভাবনা করে নাই। তো আমি আসলে আমার অ্যাডমিশন টাইমটা তো ঘুমাই গেছিলাম ভাই, তো ঘুমায় পার হয়ে গেছিল। আমার মতন কেউ হয়েও না, যাদের আসলে টার্গেট হয়ে আছে, যেমন আমি যদি এখন চিন্তা করি তাহলে আমার কাছে ছোট্ট একটু হলেও আফসোসের মতন মনে হয় যে আমি যদি পড়তে পারতাম তাহলে তো ভালোই হইতো অবশ্যই। তো যারা আসলে চিন্তা করে আছো, আধা সিরিয়াসও হয়ে আছো, তাদের মানে আমার তরফ থেকে একটা সাজেশন থাকবে যে তোমরা আধা সিরিয়াস থেকে আসলে ফুল সিরিয়াসে আসো এবং একটা অ্যাটেম্প নিয়েই দেখো কি এমন নিয়েই দেখলাম, চেষ্টা করেই দেখলা আসলে কি মানে হলে অবশ্যই তোমার জন্য সেটা বেনিফিশিয়ালি হবে। জাস্ট এতটুকুই ভাই, যদি কিছু বলার থাকে বলে আমরা শেষ করি। আর তেমন কিছু না, জাস্ট প্রিপারেশনের ক্ষেত্রে যদি আমি বলি যে জাস্ট তোমার এসএসসির যে বইপাতি আছে এগুলো একটু জাস্ট ঘাটাঘাটি করো, তাহলে মোটামুটি হয়ে যাওয়ার কথা। আর যেহেতু বেশি সময় নাই, 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মতো সময় আছে, সপ্তাহখানে, হ্যাঁ তুমি তাহলে জাস্ট ওই যেগুলো পড়ছো, যেগুলো নোট করছো, আমাদের যে প্লেলিস্টে যে ক্লাসগুলো আছে এগুলো কয়েকটা একটু দেখো, তাহলে রিভিশনও করতে পারো। আর ভাইবার ক্ষেত্রে যে অনেকেই এটা যে বলে যে মানে ভাইবাটা আসলে খুব ইম্পর্টেন্ট, নর্ডেমের ক্ষেত্রে আসলে ভাইবেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি দেখতেই তো পাচ্ছ যে 1810 এর মাঝখানে মানে 1900 থেকে 1810 মানে 90 বাদ দিবে। তুমি যদি হুট করে যদি খারাপ কিছু না করে বসো হচ্ছে ভাইবা বোর্ডে, তাহলে মনে হয় না তুমি 90 এর মধ্যে পড়ার কথা না আসলে। সেক্ষেত্রে ভাইবা বোর্ডে ধরো তোমাকে অনেক ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করবে, অনেক মানে উল্টাপাল্টা কোশ্চেন জিজ্ঞাসা করবে। তুমি যদি মানে ওইখানে যা মানে যা চিন্তা করে যা একটা কথা লেখা আছে দেখছো, ওই যে ধূমপায়ী তাদেরকে আবেদন না করার জন্য বলা হলো, বাট বিলিভ মি যদি তুমি আসলে তুমি এটা আসলে পরবর্তীতে বুঝতে পারবা যদি তোমার ভর্তি হওয়ার সৌভাগ্য হয়, তারপরে তুমি দেখবে অনেক চিপা চাপা গলিতে অনেক ঘটনাই আসলে। তো যাই হোক আমি সেটা টানতে যাচ্ছি না। আচ্ছা আচ্ছা, কিন্তু তোমাকে এতটুকু আমি বলে দিই, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাইবাতে, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স না বাট আমি শুনছি আসলে যে বেনসন বা মালব্রো অ্যাডভান্সের দাম কত, এবং তুমি যদি আসলে বলে দিতে পারো সো তোমার কোয়াইট চান্স আছে যে তুমি ভাইবা থেকে বাদ চলে যাবে আসলে, কারণ তুমি জানতে পারলে কেমনে আসলে যাওয়া। হ্যাঁ জাস্ট তুমি বলবা যে আমি খাই না, আমি তো জানি না। হ্যাঁ এই তো মানে এমন উল্টাপাল্টা তুমি হচ্ছে যে মানে আমি যেমন আমি থাকলে আমি কি বেনসন এটা আমার কি স্যার, মানে এরকমও রিঅ্যাক্ট দিও না, ঠিক আছে? কারণ ওভার অ্যাক্টিং এর জন্য 50 টাকা কেটে নিতে পারে তখন আবার। যাই হোক ঠিক আছে, মজা করতেছিলাম হোয়াটএভার। তবে এগুলা আসলে মানে প্রচলিত ঘটনা হলেও বোধহয় কিছুটা হলেও সত্য, মানে টোটালি তো আর ঘটনা না ভাইয়া। সো একটু যদি তুমি সিরিয়াস থাকতে পারো তো প্রবাবলি মনে হয় না ভাইবা থেকে বাদ যাওয়ার চান্সেসটা খুব বেশি আছে। রিটেনটা ভালো মতন দাও, ভালো মতন প্রিপারেশন নাও, আর যদি আসলে মনস্থির করে থাকো যে নটরডেমে দিবা কি দিবা না, তাহলে আমি বলবো যে দাও, আমার মতন হলো না, দাও দাও, ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। তো সবাই অনেক অনেক ভালো থাকো। আপাতত আজকের মতো এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।